হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি 11 ক্লাসের প্রথম অধ্যায়ের ইতিহাস চেতনা থেকে আমি কতগুলো প্রশ্ন বলবো এবং তার উত্তরগুলো বলে দেব, যার মান 1। তোমরা অবশ্যই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে তোমরা এটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে এবার আলোচনা শুরু করি। কোশ্চেনগুলো নিয়ে এবার বলি, তোমরা শোনো। 1, মানব সভ্যতার ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, মানব সভ্যতার ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। প্রাচীন যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রাচীন যুগকে 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রাগৈতিহাসিক যুগ, 2 প্রাগৈতিহাসিক যুগ, 3 ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ প্রি হিস্টোরিক এজ, প্রাগৈতিহাসিক যুগ প্রোটো হিস্টোরিক এজ এবং ঐতিহাসিক যুগ হচ্ছে হিস্টোরিক এজ। প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? যে যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, সেই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলে। পরেরটা, প্রাগৈতিহাসিক যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রাগৈতিহাসিক যুগকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ারগুলো কি ছিল? এই যুগে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত। এক টুকরো পাথরকে ভেঙে তা মোটামুটি ব্যবহারের উপযুক্ত করে তুলত। ওই হাতিয়ারগুলো অর্থাৎ পাথরের এই হাতিয়ারগুলো ছিল কি? মোটা এবং ভোঁতা এবং অমসৃণ, এবং এইগুলির আকারও ছিল বিরাট। এইগুলিকে বলা হতো হাত কুঠার। এছাড়াও ছুরি, বর্শা, তীরের ফলা, কাঠ ও পাথর ফুটো করার যন্ত্র ব্যবহার করত। পরেরটা, নব্যপ্রস্তর যুগের প্রধান হাতিয়ারগুলি কী ছিল? নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল কাস্তে, হামানদিস্তা, শিলনোড়া, জাতা প্রভৃতি। মধ্যপ্রস্তর যুগ কাকে বলে? যে যুগে পাথরের হাতিয়ারগুলো আগের যুগের তুলনায় অপেক্ষাকৃত উন্নত, ক্ষুদ্র ছিল এবং যে যুগের শেষের দিকে মানুষ কৃষিকার্য ও মৃৎশিল্পের কাজ শুরু করে, সেই যুগকে বলে মধ্যপ্রস্তর যুগ। পরেরটা, পিরামিড কি? পিরামিড হলো মিশরের রাজাদের সমাধি। প্রাচীন কায়রোর কাছে নীল নদের অদূরে এই ধরনের প্রায় 40টি পিরামিড মিলেছে। এগুলি মিশরের রাজা বা সম্রাটদের সমাধিক্ষেত্র। সেখানে মৃত রাজার মরদেহ মমি করে রেখে দেওয়া হতো এবং মৃতদেহের পাশে তার প্রয়োজনীয় জিনিসপত্র, হাতিয়ার, অলংকার, খাদ্য, পানীয়, এমনকি তার প্রিয় পশুও রেখে দেওয়া হতো। জিগুরাত কি? প্রাচীন সুমেরে প্রত্যেক নগরে একজন করে নগর দেবতা ছিলেন এবং প্রত্যেক নগরে একটি করে বিশাল মন্দির ছিল। এগুলিরই নাম ছিল জিগুরাত। প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বোঝো? প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই যুগকে বোঝায় যখন লিপির ব্যবহার শুরু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত যার পাঠোদ্ধার সম্ভব হয়নি। যেমন হরপ্পা সভ্যতার কথা বলা যায়। হরপ্পা সভ্যতার লিপি, সিন্ধু লিপির পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি। ঐতিহাসিক যুগ বলতে কী বোঝো? লিখন পদ্ধতির উদ্ভাবন ও লিখিত বিবরণের অস্তিত্বকে ঐতিহাসিক যুগের সূচনা হিসাবে ধরা হয়। এদিক থেকে বলা যায়, পৃথিবীর সব দেশে একই সময়ে লিপি বা বর্ণমালার আবির্ভাব ঘটেনি এবং এর ফলে সর্বত্র একই সময়ে ঐতিহাসিক যুগের সূচনা হয়নি। পরেরটা, প্যাপিরাস কি? প্রাচীন মিশরীয় প্যাপিরাস বা সর জাতীয় গাছের ছালে লিখবার পদ্ধতি আবিষ্কার করে। প্যাপিরাস থেকেই এসেছে পেপার শব্দটি, অর্থাৎ প্রাচীন মিশরীয়রা প্যাপিরাস নামে, এটা হচ্ছে একরকম গাছ,
যেটা শর জাতীয় গাছ, সেই গাছের ছালে লিখবার পদ্ধতি আবিষ্কার করেছিল। এই প্যাপিরাস শব্দ থেকেই এসেছে পেপার শব্দ। জীবাশ্ম কি লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকার ফলে প্রাণী এবং উদ্ভিদের দেহ পাথরে পরিণত হয়। এই দেহ বা দেহাংশগুলিকে জীবাশ্ম বলে। এই পাথরে দেহ বা দেহাংশের ছাপ পড়ে যায়, এই ছাপগুলোকেই বলে। রোজেটা প্রস্তর কি? নেপোলিয়ন মিশর আক্রমণকালে তার সঙ্গী মিশরের রোজেটা নামক স্থানে যে লিপি আবিষ্কার করে তাকে রোজেটা প্রস্তর বলে। পরেরটা, গুহাচিত্র বলতে কি বোঝো? প্রাচীন মানুষের বসবাসের এমন বহু গুহা আবিষ্কৃত হয়েছে যেগুলোতে প্রচুর চিত্র অঙ্কিত আছে, এগুলিকে গুহাচিত্র বলে। গুহাগাত্রের রং এবং রেখায় গন্ডার, ম্যামথ, বাইসন, হরিণ, ভালুক প্রভৃতি নানান ধরনের পশু শিকারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কোথাও ফুটে উঠেছে দলবদ্ধ শিকার বা দলবদ্ধ নৃত্য ও আনন্দ উৎসবের ছবি। এই চিত্রাবলীর উদ্দেশ্য কোনো শিল্প চর্চা নয়, ধর্মীয় বা জাদুবিশ্বাসই হলো এর লক্ষ্য। জেন দাবেস্তা কি? প্রাচীন ইরানে জরাথুস্ট্রীয় ধর্ম প্রবর্তন করেন। খ্রিস্টপূর্ব 7ম শতকে তার আবির্ভাব হয়। জরাথুস্ট্রের উপদেশাবলী যাতে সংকলিত আছে তাই হলো জেন আবেস্তা। সুমেরীয় বা কিউনিফর্ম লিপি কি? সুমেরে কাদামাটির চাকতি বা পাটা তৈরি করে ছুঁচলো নলখাগড়া বা নরুন দিয়ে টিপে টিপে সুমেরীয়রা লিখত, তারপর তা পোড়ানো হতো। এর ফলে সুমেরের 5000 বছরের প্রাচীন নিদর্শন এখনও রয়ে গেছে। এগুলোই কোণাক্ষর লিপি বা কিউনিফর্ম লিপি নামে পরিচিত। প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, পরে ধীরে ধীরে বাঁ দিক থেকে ডান দিকে লেখার পদ্ধতি আবিষ্কৃত হয়। প্রাচীন সুমেরে এই ধরনের কাদা পাটার অসংখ্য লিপি আবিষ্কৃত হয়েছে। মিশরীয় বা হায়ারোগ্লিফিক লিপি কি? পণ্ডিতেরা মনে করেন যে চিত্রলিপি থেকে মিশরীয় লিপির উদ্ভব হয়েছে। প্রথমে মিশরীয়রা পাথরের উপর ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। ছবি এঁকে মনের সব কথা প্রকাশ করা যেত। ফলে এই চিত্রাবলী বিবর্তিত হয়ে এলো হায়ারোগ্লিফিক লিপি। মিশরীয়রা এর নামকরণ করেছিল দেবলিপি। মন্দির গাত্রে, কবরস্থানে, রাজকীয় বা ধর্মীয় ব্যাপারে এই লিপি ব্যবহৃত হতো। এই লিপি লিখবার প্রক্রিয়া জটিল হওয়ায় ব্যবসা বাণিজ্যে ও দেনা পাওনার কাজে খুবই অসুবিধা হতো। পরেরটা, হামুরাবির আইন সংহিতা কি? প্রাচীন মেসোপটেমিয়ার ক্ষুদ্র গ্রাম বাবুলি বা ব্যাবিলনকে কেন্দ্র করে ব্যাবিলন রাজ্য গড়ে ওঠে। ধীরে ধীরে তা সাম্রাজ্যে পরিণত হয়। এই সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন হামুরাবি। হামুরাবির রাজত্বকাল মেসোপটেমিয়ার ইতিহাসে স্বর্ণযুগ। একটি আটকোনা পাথরের ওপর কোণাক্ষর বা কিউনিফর্ম লিপিতে লেখা হামুরাবির আইন সংহিতা পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। হামুরাবি হলেন পৃথিবীর প্রথম লিখিত আইন রচয়িতা। 282টি সূত্রাকারে লেখা এই আইন সংহিতা থেকে ব্যাবিলনের সমাজ, রাষ্ট্রনীতি ও অর্থনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ কথা জানা যায়। পরেরটা, রৈখিক কালচেতনা কি? রৈখিককে আমরা বলতে পারি তীরবৎ সময়রেখা। রৈখিক বা তীরবৎ সময়রেখা বা কালচেতনা হলো কোনো মানুষের বিশ্বাস ইতিহাসের কালের অগ্রগতি ঘটে, কালের নিয়মে অগ্রগতি ঘটে রৈখিক ধারায়, অর্থাৎ ইতিহাসের সময়ের একটি
সূচনা পর্ব এবং একটি সমাপ্তি পর্ব আছে। তাই ইতিহাস সূচনা পর্ব থেকে যাত্রা শুরু করে ক্রমশ ভবিষ্যতের দিকে এগিয়ে চলে। খ্রিস্টান ধর্মানুসারে একদিন না একদিন কালের এই অগ্রগতির সমাপ্তি ঘটবে, অর্থাৎ কালের অগ্রগতি সম্মুখবর্তী, অনেকটা তীরের মতো, যা অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতের দিকে অগ্রসর হয়। এই জন্য অতীতের কোনো যুগের পুনরাবৃত্তি ভবিষ্যতে ঘটার কোনো সম্ভাবনা নেই। খ্রিস্টান ধর্মমত অনুসারে একদা ঐতিহাসিক যুগের শুরু হয়েছে এবং যার শুরু আছে তার শেষও আছে। এই হচ্ছে রৈখিক কাল চেতনা। পরেরটা চক্রাকার বা বৃত্তীয় কাল চেতনা বা সময়রেখা কি? অনেকে মনে করেন যে ইতিহাসের যুগ বা সময়ের ধারা চক্রাকার পথে আবর্তিত হয়। এর অর্থ হলো ইতিহাসের বিভিন্ন যুগগুলি চক্রাকারে ঘুরে ঘুরে ফিরে আসে। তাই আজ বা আগামীকালের ঘটনায় কোনো নতুনত্ব নেই, কেননা ইতিহাসের সময়ের ধারা চক্রাকারে এগিয়ে অতীতের কোনো যুগই আবার বর্তমানে ফিরে এসেছে এবং ভবিষ্যতে আবার ফিরে আসবে। এই হলো চক্রাকার বা বৃত্তীয় কালচেতনা বা সময় রেখা। ইতিহাসের সময়রেখার দুটো দৃষ্টিভঙ্গি কি কি? ইতিহাসের সময়রেখার দুটো দৃষ্টিভঙ্গি হলো, এক রৈখিক বা তীরবৎ সময়রেখা, দুই চক্রাকার বা বৃত্তাকার সময় রেখা। পরেরটা ফেরাও কাদের বলে? প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো। হর্ষচরিত কার রচনা? হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। বিক্রমাঙ্ক দেবচরিত কার রচনা? বিল্বন রচিত বিক্রমাঙ্ক দেবচরিত। রামচরিত কার রচনা? রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। পরেরটা বাক্পতিরাজ লিখিত ড্যাশ গৌড়বাহ। পরেরটা চাঁদ বরদৈ রচিত ড্যাশ পৃথ্বীরাজ চরিত, অর্থাৎ পৃথ্বীরাজ চরিত কার লেখা? চাঁদ বরদৈ। আর গৌড়বাহ কার লেখা? বাক্পতিরাজ। মহাকবি কালিদাসের কোন কোন নাটক থেকে প্রাচীন ভারতের ইতিহাসের নানা তথ্য জানা যায়? এগুলি হলো রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম প্রভৃতি নাটক থেকে জানা যায়। ফাহিয়েন রচিত গ্রন্থের নাম কি? ফো কুয়ো কি? আচ্ছা, গুজরাট ইতিহাস কোন কোন গ্রন্থ থেকে জানা যায়? গুজরাটের ইতিহাস জানা যায় সোমেশ্বর রচিত রাসমালা ও কীর্তিকৌমুদী, অরিসিংহের সুকৃতি সংকীর্তন, মেরুতঙ্গের প্রবন্ধ চিন্তামণি প্রভৃতি গ্রন্থ থেকে গুজরাটের ইতিহাস জানা যায়। বার্লিক গ্রিকদের আক্রমণ সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে? পলিবিয়াস লিখিত গ্রন্থ সাধারণ ইতিহাস থেকে বার্লিক গ্রিকদের আক্রমণ সম্পর্কে জানা যায়। তারিখি ফিরোজশাহী কার রচনা? জিয়াউদ্দিন বর্ণির রচনা। যে কোনো দেশের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। এটা আগেই বলা হয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। সম্রাট অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে পাঠোদ্ধার করেন। দুটি বৌদ্ধ সাহিত্যের নাম লেখো। এগুলি হলো বুদ্ধচরিত ও ললিত বিস্তার। পলিওগ্রাফি কি? লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পলিওগ্রাফি বলে। প্রাচীনতম জীবাশ্মটি কোথায় পাওয়া গেছে? আফ্রিকার কেনিয়াতে। বাবরের আত্মজীবনীর নাম কি? বাবরের আত্মজীবনীর নাম হলো তুজুক-ই বাবরি। সরকারি দলিলপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানায় সরকারি দলিলপত্র সংরক্ষণ করা হয়। ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি লামা তারানাথের লেখা। ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটি লামা তারানাথের লেখা। মমি বলতে কি বোঝো? মমি হলো
হলো প্রাচীন মিশরে মৃতদেহকে বিশেষভাবে সংরক্ষণ করার জন্য বিশেষ রাসায়নিক পদার্থ ও বিশেষ কাপড় সহকারে পেঁচিয়ে সমাধি করে রাখা হতো। এইরূপ মৃতদেহকেই মমি বলা হয়। ভারতে কবে লৌহযুগের সূচনা হয়? ভারতে আনুমানিক লৌহযুগ শুরু হয়েছে 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। পরেরটা, গ্রীসের দুটি মহাকাব্যের নাম কি? হোমারের রচিত গ্রীসের দুটি মহাকাব্যের নাম ইলিয়াড ও ওডিসি। তাহলে তোমরা পারলে এটা পড়ো এবং যা বুঝতে পারছো না কমেন্ট করে লিখো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। এবং এটা হচ্ছে 1 নম্বরের উত্তর এবং প্রশ্নগুলো বলে দেয়া হলো। তোমরা চাইলে এটার স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই।